জয়গুরু। আমার এই অনুকূল কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা গ্রহণ করবেন। আমি যথারীতি ওই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের স্বহস্ত লিখিত সত্যানুসরণ পাঠ এবং ব্যাখ্যা সেই কর্মেই নিযুক্ত আছি। তো আজকে নতুন চ্যাপ্টার শুরু হবে, অহং এবং অহংকার। প্রথম অংশটি পড়া হবে এবং ব্যাখ্যা করা হবে। কিন্তু তার আগে এই ঘটনাকে বোঝার জন্য দুটি বা এই ঠাকুরের এই কথাগুলিকে বোঝার জন্য দুটি ঘটনার কথা আপনাদের সামনে উল্লেখ করব। প্রথম ঘটনা যেই যে আমার এক বন্ধুর কাছ থেকে এই কথাটা শুনেছিলাম। সেই বন্ধু সাথে কোনো এক নামকরা সাংবাদিকের একটা যোগাযোগ ছিল। সে তার নিজের কথাগুলি তাকে বলতেন। তা সেই বন্ধুর কাছ থেকে শুনেছিলাম যে তার সেই সাংবাদিক বন্ধু কোন এক পলিটিশিয়ানকে এককভাবে ইন্টারভিউ নিচ্ছিলেন। ইনফ্যাক্ট এটা সম্প্রচার করার জন্য নয়, কথোপকথন মানে আলোচনার জন্য তিনি তার সাথে কথাবার্তা বলছিলেন। কারণ ওই পলিটিশিয়ানও কিন্তু ওই সাংবাদিকের কাছ থেকে টিপস নিয়ে থাকেন বলে এটা জানা গিয়েছিল আর কি। তা ওই সাংবাদিক ছিলেন নির্ভীক এবং তিনি সরাসরি রাজনীতির সাথে যুক্ত না থাকলেও সাংবাদিকতার মাধ্যমে এবং যারা তার কাছ থেকে ভালো পরামর্শ নিতে চায় তা তিনি দিতেন। এখন তিনি সেই পলিটিশিয়ান ভোটে বিপুলভাবে জিতেছিল। তখন তিনি জিজ্ঞেস করেছিলেন, ইনফ্যাক্ট জিজ্ঞেস করা বলবো না, ডাইরেক্ট হিট করে একটা কথা বলেছিলেন যে আপনি তো টাকা ছড়িয়ে ইলেকশনে জিতলেন। বলা বাহুল্য, কথাটা কিন্তু একদম ঠিক। কিন্তু সেই পলিটিশিয়ানের অহংয়ে আঘাত লেগেছে। এই কথাটি বলাতে সেই পলিটিশিয়ানের অহংয়ে আঘাত লেগেছে। তাই তার এই অহংকে তিনি প্রতিষ্ঠা করতে পারছেন না, প্রতিহত হয়ে গেল। এই সাংবাদিক বলে দিলেন যে আপনি পুরো টাকা ছড়িয়ে এবং নানান রকম দ্রব্য সামগ্রী দিয়ে আপনি ভোট কিনেছেন। ইনফ্যাক্ট ভোট কিন্তু আপনাকে দেয়নি মানুষ। তখন মানে ওই পলিটিশিয়ান একটু গম্ভীর হয়ে গেলেন, গম্ভীরভাবে বললেন যে দেখুন, মানুষের ধাতটা বা নারীটা আমি যতটা বুঝি সম্ভবত আর কেউ বোঝে না। তিনি বলেছেন, the way I feel the pulse of the public, possibly nobody can. ওনার বক্তব্য ছিল এই। সুতরাং এটাও তিনি বলেছিলেন যে আপনি যে ফ্রিবিজের কথা বলছেন, আপনি যে এই ডোল পলিটিক্সের কথা বলছেন, দিস ইজ দ্য অর্ডার অফ দ্য ডে। এটাই আজকালকার দিনের পজিশন। পাবলিক মানুষ এটা পছন্দ করে। তখন সেই সাংবাদিক বলেছিলেন, কিন্তু এটাকে আপনি ডিজনেস্ট মিন বলে মনে করেন না? অসাধু উপায় নয় এটা? দেখুন, আবার একটা তীর তিনি বিদ্ধ করলেন ওই রাজনীতিককে। ওই রাজনীতিক তার অহংয়ে আবার আঘাতপ্রাপ্ত হলো। তিনি অহংয়ে আঘাতপ্রাপ্ত হওয়াতে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, মানে নিজে যে ঠিক কাজ করেছেন, ঠিক ডিসিশন নিয়েছেন এবং সঠিক কাজই করেছেন এবং কোনো অন্যায় কাজ করেননি, নাথিং রং, মানে এটা মানে কোনো অসাধু কারবার তিনি করেননি, এটা বোঝানোর জন্য তিনি বলছেন না, এটা কোনোভাবেই অসাধু নয়। এটাই দস্তুর। আপনাকে মানুষকে বুঝতে হবে, মানুষ কি চাইছে সেটা বুঝতে হবে। এটা কোনোভাবেই অসাধু কাজ নয়। তখন তিনি বলেছিলেন, শেষ প্রশ্ন, যে কিন্তু এইভাবে জিতে আপনি কি
আত্মপ্রসাদ লাভ করেছেন, সুখী হতে পেরেছেন। তখন চুপ থেকে বলেছিলেন, দেখুন, আমার সুখী হওয়া বা না হওয়া প্রশ্ন নয়, প্রশ্ন হচ্ছে একটা রাষ্ট্রের আমাকে দরকার, তাই যেভাবেই হোক ভোটে জিতে আসাটা আমার প্রয়োজন। তাই আপনার কথায় যেটাকে সুখী বলছেন, সুখী কিনা জানি না, তবে জয় তো হয়েছে। এই ঘটনাটা বললাম এই কারণেই যে সেই পলিটিশিয়ানের অহংে এই সাংবাদিক সরাসরি আঘাত করেছিলেন, আর তাতে প্রতিহত হয়ে এই সাংবাদিক নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন, বোঝাবার চেষ্টা করেছিলেন যে যা তিনি ডিসিশন নিয়েছেন, যা যেভাবে তিনি জিতেছেন তার মধ্যে কোনো অন্যায় নেই, নাথিং রং। ইনফ্যাক্ট একই ব্যাপার রবীন্দ্রনাথের মুখ থেকে আমরা শুনছি, গান্ধারীর আবেদন যে কবিতা, সেখান থেকে মাঝে মাঝে মনে হয় রবীন্দ্রনাথ যেন আসল সত্যটি বার করে নিয়ে আসছে। যেমন গান্ধারীর মুখ দিয়ে যে কথাগুলি বেরিয়েছে, কোথাও মনে হয় এ যেন রবীন্দ্রনাথের কথা, এ যেন রবীন্দ্রনাথের মনের কথা। তিনি তো তার কথা, তার ভাবকে বোঝানোর মাধ্যম হিসেবেও তো অনেক সময় সাহিত্যকে বেছে নেন। গান্ধারী যে কথাগুলি বলেছেন গান্ধারীর আবেদনে, সেটি যেন মনে হয় রবীন্দ্রনাথের কথা। তো যাই হোক, সেখানে প্রথমেই দেখছি যে রাজা ধৃতরাষ্ট্রের কাছে দুর্যোধন এসে প্রণাম করছেন। তো যখন জিতে গেছেন, পাণ্ডবদেরকে তিনি দ্যুতক্রিয়ায় একবারে ডিজনেস্ট মিনসে, অর্থাৎ অসাধু উপায়ে তিনি জিতে তাদেরকে রাজ্যচ্যুত করেছেন এবং তিনি রাজা হয়েছেন, অনেকটা সেরকম ব্যাপার। এটা যে ধৃতরাষ্ট্র জানেন না তা নয়। তা প্রণাম করার পর ধৃতরাষ্ট্র বলছেন যে তুমি যে এইভাবে জয়ী হলে, তাদেরকে তুমি সুখী হয়েছ? ওই দেখুন সাংবাদিক যে প্রশ্নটা করেছিলেন, আপনি কি সুখী, ঠিক সেরকম ধৃতরাষ্ট্র দুর্যোধনকে বলছে, রবীন্দ্রনাথের কথা, সবই রবীন্দ্রনাথ লিখেছেন। হ্যাঁ, আমি মনে করি রবীন্দ্রনাথ একজন আধ্যাত্মিক মহাপুরুষ। তো তিনি বলছেন যে তুমি কি সুখী হয়েছ? তখন দুর্যোধন মানে ঠিক উত্তর দিতে পারছে না। মানে সে সত্যিই সুখী কিনা সে জানে না, কিন্তু জয়লাভ করেছে এটা ঠিক। তখন দেখুন, যেহেতু ধৃতরাষ্ট্রের কথাটি দুর্যোধনের অহংয়ে আঘাত করেছে, তাই প্রতিহত হয়েছে তার অহং, তাই দুর্যোধন নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে। কীভাবে প্রতিষ্ঠিত করছে দেখুন, দেখুন, রবীন্দ্রনাথের কথা দিয়ে বলছি। সুখ চাই নাই মহারাজ, জয় চেয়েছিলুম, জয়ী আমি আজ। ভালো করে লক্ষ্য করুন দুর্যোধনের উত্তর। কিন্তু তারপরেও আরেকটা গুলি করলেন, আরেকটা তীর বিদ্ধ করলেন ধৃতরাষ্ট্র। জ্ঞাতসারে না অজ্ঞাতসারে বলতে পারি না, কিন্তু আরেকটা তীর তিনি বিদ্ধ করলেন দুর্যোধনকে। বললেন, কিন্তু এইভাবে তুমি তো ক্ষৈত্রু, তুমি তো তাদের সাথে যুদ্ধ করে হারাতে পারোনি, তুমি তো দ্যুতক্রিয়ায় মানে পাশা খেলায় তাদেরকে অন্যায়ভাবে হারিয়েছ এবং তাদেরকে দেশ থেকে তাড়িয়েছ, রাজ্যচ্যুত করেছ। তুমি তো ক্ষৈত্র, তুমি তো, যেটা তোমার নিয়ম যুদ্ধবিদ্যায়, তো তুমি হারাতে পারোনি তাকে। এই তীরটা দুর্যোধনের কাছে একটা বিরাট অগ্নিশলাকার মতো তার অহংকে বিদ্ধ করেছে। কারণ যতই কথা বলুক, সত্যিই তো তাই, দুর্যোধন তো ক্ষৈত্র এবং অর্জুন বা পাণ্ডবরাও ক্ষৈত্র, তাদেরকে তিনি যুদ্ধবিদ্যায় হারাতে পারেননি, যেটা ধর্মদ ছিল, যেটা অনেস্ট মিন ছিল, যেটা সাধু উপায় ছিল। কারণ দুর্যোধন সে ক্ষমতাশালী নয়,
সে বিদ্যা তার জানা নেই। যুদ্ধে যদি যুদ্ধ হতো এবং পরে যুদ্ধ হয়েওছে, দুর্যোধন হারাতে পারত না। দুর্যোধন সে তুলনায় অযোগ্য, আর পাণ্ডবরা যোগ্য। কিন্তু সেই জন্যই সে অন্য রাস্তা নিয়েছে, অসাধু রাস্তা নিয়েছে। রাস্তা নিয়ে দ্রুতক্রিয়ায় পাশা খেলায় পাণ্ডবদেরকে হারিয়ে দিয়েছে। তখন কিন্তু যে কোনো কারণে হোক, ধৃতরাষ্ট্র কিন্তু তীরটি বিঁধেছেন একেবারে তার হৃদয়ে। তাই এই তীরটি অগ্নিশলা রূপে তাকে বিদ্ধ করেছে। তখন সে কি করছে দেখুন, তখন সে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে, হার মানছে না, প্রতিষ্ঠিত করতে চাইছে। তাহলে ধৃতরাষ্ট্র বলছেন যে তুমি তো অন্যায়ভাবে তাদেরকে হারিয়েছ, ক্ষৈত্রোচিতভাবে তো হারাতে পারোনি। তখন ধৃতরাষ্ট্রের উত্তরটা শুনুন, রবীন্দ্রনাথের লেখা। ব্যাঘ্রসনে নখদন্তে নহিক সমান, তাই বলে ধনুস্বরে বধিতার প্রাণ কোন নর লজ্জা পায়। কি অবস্থা দেখুন, বলছেন ব্যাঘ্রসনে নখদন্তে নহিক সমান, তাই বলে ধনুস্বরে বধিতার প্রাণ কোন নর লজ্জা পায়। অর্থাৎ বাঘের সঙ্গে যদি লড়াই করতে যাই, তো বাঘের নখ এবং দাঁত এ দুটো অত্যন্ত ধারালো, তার সঙ্গে মানুষ পেরে উঠবে না। অর্থাৎ মানুষ যদি তার নখ এবং দাঁত দিয়ে বাঘের সঙ্গে লড়াই করতে যায়, তাহলে পেরে উঠবে না। তাই বাঘকে মারার সে অন্য ফন্দে এঁটেছে, সে তাই তীর দিয়ে বাঘকে হত্যা করে। তাতে তো মানুষ লজ্জা পায় না, তাতে তো মানুষ মনে করে না যে এটা অসাধু। অর্থাৎ বোকামি সেটাই দুর্যোধনের কথায়, যদি মানুষ তার নখ দাঁত দিয়ে বাঘকে আক্রমণ করে বাঘকে হারাত। সুতরাং অন্য রাস্তা নেওয়া কোনো অন্যায় তো নয়। মানে একটা কথা বলে দেখবেন ইংরেজিতে, নাথিং ইজ আনফেয়ার ইন ওয়ার অ্যান্ড লাভ। মানে যুদ্ধক্ষেত্র, যুদ্ধে এবং ভালোবাসায় কোনো কিছুই অন্যায় নয়। কিন্তু তাই কি তাতে উপভোগ কোথায়? তবে সেটা তো স্বতন্ত্র প্রশ্ন। প্রশ্ন হচ্ছে এখানে একটাই, যে দেখুন এই আমি যে চ্যাপ্টার পড়তে যাচ্ছি, ঠাকুর অনুকূলচন্দ্র যা লিখেছেন তা যে বাস্তব, কতখানি বাস্তব, তার দুটি প্রমাণ আমি আপনাদের দিলাম। একেবারে আপ টু ডেট প্রমাণ হচ্ছে ওই রাজনীতিকের সঙ্গে ওই সাংবাদিকের কথাবার্তা, হুইচ ইজ ভেরি মাচ রেলেভেন্ট টু দিস প্রেজেন্ট এরা। এবং দ্বিতীয়টি হচ্ছে, যদিও মহাকাব্যের কথা, কিন্তু এও মানে দৈনন্দিন মানুষের কথা। অনেক মানুষ আছে দেখবেন, যে অনেক মানুষ আছে যে লক্ষ্য করে দেখা যাবে যে তিনি বা তারা অন্যায় করে অন্যায়টাকে সাপোর্ট করার চেষ্টা করছে। সেই অন্যায় করছেন তারা, সেই অন্যায়টাকে যদি কেউ প্রতিহত করতে যায়, অন্যায়টার বিরুদ্ধে কেউ বলতে যায়, তাহলে নিজের অহংকারে লাগছে। এই নিজের অহংকারকে যখনই লাগে তখন নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়, আর এই প্রতিষ্ঠা করাটি হচ্ছে অহং। তো দেখুন এই ঠাকুর অনুকূলচন্দ্র অহংকার বা অহংকারকে বলে, আমার ধারণা বেস্ট ডেফিনেশন দিয়েছে। এর চেয়ে আর কোনো ডেফিনেশন হয় বলে আমার জানা নেই। এবার আমি পড়ছি, তাহলে বুঝতে পারবেন। আমি উদাহরণগুলো আগেই দিয়ে দিলাম। কেন উদাহরণ দিলাম একটু আগে বললাম, যে তা না হলে হয়তো ঠিক বুঝতে পারতেন না, মনে হতো যেন একটা থিওরি বা কিছু কথা ঠাকুর বলছেন, শুনতে ভালো, বলতেও ভালো, কিন্তু বাস্তবে এটা চলে না, এরকম ধরনের কথা বলতে পারতেন। কিন্তু যা সত্য ঠাকুর সেটা লিখেছে। এর চেয়ে মহান সত্য অহং এবং অহংকার সম্পর্কে এর চেয়ে বড় ডেফিনেশন এবং বেস্ট ডেফিনেশন আমার অন্তত জানা নেই। সো তাহলে আমি পড়ছি। কোনো কিছুর দ্বারা প্রতিহত হলে যা নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তাই অহং। এখানে ব্র্যাকেটে লেখা আছে সেলফ, মানে অহংয়ের ইংরেজিতে করা হচ্ছে সেলফ, ইগো নয়। কিন্তু এই কথা আছে, অহং আর অহংকার প্রায় কাছাকাছি এক জিনিস, কিন্তু একটু তফাৎ আছে।
সেটা আমি পরে আসছি। সুতরাং কোনো কিছুর দ্বারা প্রতিহত হলে যা নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই তাই অহং। একটু আগে এতক্ষণ ধরে আমি যেটা আপনাদের সামনে আলোচনা করছিলাম, দুর্যোধনের অহংকে আঘাত করেছেন ধৃতরাষ্ট্র, আর তার ফল হিসেবে দুর্যোধন এই কথাগুলি বললেন। ওই সাংবাদিক ওই রাজনীতিকের অহংকে হিট করেছেন, তার যে ইগো, সেই ইগোকে হিট করেছে, ইগো বলবো না, সেলফকে হিট করেছে, অহং। আর সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখুন, দুর্যোধন এবং ওই রাজনীতিবিদ, তিনি পুরুষ না স্ত্রী আমি সেটা বলছি না, তা দুজনেই কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অন্য রাস্তা নিয়েছেন এবং প্রতিষ্ঠিত করেই ছাড়লেন। ওনারা মনে করছেন বারে না জানি কি করে ফেললাম, তারা জানে না যে তারা অজ্ঞ, দে আর ইগনোরেন্ট পিপল। আপনারা শুনলে অবাক হবেন যে তারা কিন্তু অজ্ঞ। এটা না করলে, যদি এটা মেনে নিত, তাহলে বোধহয় অনেক ভালো হতো। কারণ এই অহংকারের সাথে জ্ঞানের একটা সম্পর্ক আছে, নলেজের একটা সম্পর্ক আছে। তাই ঠাকুর অনুকূলচন্দ্র পরে লিখছেন, অহংকে শক্ত করা মানেই অন্যকে না জানা। হ্যাঁ, এই যে দুর্যোধন যদি ধৃতরাষ্ট্রকে বলতেন, হ্যাঁ সত্যি আমি আমার এই দিকটা পারিনি বলে ওটা করেছিলাম, তা আপনি কি বলেন সত্যি অন্যায় হয়েছে, তাহলে হয়তো ধৃতরাষ্ট্র কি বলতেন সেটা শোনার সুযোগ থাকত। যেমন ওই রাজনীতিবিদ, তিনি যদি সাংবাদিককে প্রশ্ন করতেন যে দেখুন কথা তো ঠিক, খানিকটা অন্যায়ভাবেই করে ফেলেছি, টাকা পয়সা ছড়িয়েছি, অন্যান্য জিনিসপত্রও দিয়েছি, মানুষকে লোভ দেখিয়েছি, সেটা অন্যায়, কিন্তু আর কোনো ভালো রাস্তা জানা ছিল না, তখন হয়তো সাংবাদিক তাকে কিছু ভালো কথা বলতেন বা কিছু পরামর্শ দিতেন, যেগুলি শুনলে ওই রাজনীতিকের উপকার হতো। তাই ঠাকুর লক্ষ্য করে দেখুন, বলছেন অহংকে শক্ত করা মানেই অন্যকে না জানা। এই যে কতদূর সত্য কথা লিখেছেন ঠাকুর অনুকূলচন্দ্র, এগুলো উদাহরণ, বাস্তব উদাহরণ, ডে টু ডে এক্সপিরিয়েন্স। এমন কিছু নয় যে কথাগুলো সত্যি না। ঠাকুর অনুকূলচন্দ্র তথাকথিত ধর্ম, যাকে আমরা বলে মনে করি, মন্দির মসজিদে পুজো দেওয়া, হ্যাঁ, মানে এই কী বলে, ফুল বেলপাতা দিয়ে পুজো দেওয়া, কপালে তিলক কাটা, এই কী বলে যজ্ঞ করা, এই যে ধারণা ধর্ম সম্পর্কে, এই 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 ঠাকুরের কথাগুলো যেন মানে ঠিক এই গণ্ডির মধ্যেই শুধু সীমাবদ্ধ নয়, তা ছাড়িয়ে, সেই গণ্ডিকে ছাড়িয়ে কোন কোন দিগন্তে গিয়ে পৌঁছেছে। এই ঠাকুর অহংকারের কথা বলছেন, এর সঙ্গে ডাইরেক্ট ধর্মের রিলেশন আপনারা হয়তো খুঁজে নাও পেতে পারেন, বাট ইটস এ ফ্যাক্ট অলসো। তো এখন কথা হচ্ছে যে, কিন্তু বাস্তব অর্থাৎ ডে টু ডে এক্সপিরিয়েন্সের সঙ্গে এগুলো গভীরভাবে সম্পৃক্ত। তাই ঠাকুর বলছেন অহংকে শক্ত করা মানেই অন্যকে না জানা। তারপরে বলছেন, অহংকার যত ঘন অজ্ঞানতা তত বেশি, আর অহং যত পাতলা জ্ঞান তত উজ্জ্বল। তা লক্ষ্য করুন, ঠাকুর কিন্তু অহংয়ের সাথে জ্ঞানের একটা কানেকশন দেখাচ্ছে। একটু আগেই আপনাদের বলছিলাম, ওই রাজনীতিবিদ ওই ঘন অহংকারযুক্ত বলেই, বিকজ দ্যাট পার্সন, I would like to say, I would not divulge whether that person was a male or female, but then that person, since he was obsessed by his own ego or self, that was precisely the reason why she, or rather her or his ego was so stiff, his self was so stiff. It indicates, it reflects that he or she was ignorant person. His or her knowledge is not actually transparent. Rather, since ego or self, or you can say stiff self, is so dense for her or his, I would not divulge. But then my friend has said this to me, and the news was absolutely authentic. This much I can say.
But then stiff self or stiff ego was so dense, was so dark, I would like to say. This is precisely the reason why that person was basically an ignorant person, though he or she would not uh, confess it. আমি কিন্তু জেনে শুনেই কনফেস কথাটা ব্যবহার করলাম, অ্যাডমিট কথাটা বলছি না, আপনারা বুঝবেন। তাহলে লক্ষ্য করে দেখুন, তাহলে বলছেন কি, ঠাকুর বলছেন অহংকার যত ঘন অজ্ঞানতা তত বেশি, আর অহং যত পাতলা জ্ঞান তত উজ্জ্বল। হ্যাঁ, লক্ষ্য করে দেখবেন যারা সত্যিকারের জ্ঞানী মানুষ তাদের অহংকার কিন্তু সত্যিই পাতলা হয়। সত্যিকারের জ্ঞানী যদিও হয়, তারা কিন্তু পাতলা হয়। তো তারপরে ঠাকুর লিখছেন অহংকার থেকেই আসক্তি আসে, আসক্তি থেকেই অজ্ঞানতা আসে, আর অজ্ঞানতাই দুঃখ। দেখুন, আসক্তি থেকে, অহংকার থেকে আসক্তি আসে। আসক্তিটা কি? আসক্তি মানে হচ্ছে অ্যাটাচমেন্ট। এখন ওই রাজনীতিকদের ক্ষেত্রে যদি আমি উদাহরণটা দিই, তা লক্ষ্য করে দেখছি ওই রাজনীতিবিদ ৩-৪ বার তিনি ক্ষমতা পেয়েছেন, অ্যাবসলিউট মেজরিটি অ্যান্ড অ্যাবসলিউট পাওয়ার হি অর সি গট। এমন নয় যে তিনি পলিটিক্সটাকে এনজয় করেননি, হি অর সি এনজয়েড ইট অ্যাজ মাচ অ্যাজ পসিবল, বাট স্টিল বিকজ অফ দ্য স্টিফ সেলফ অর স্টিফ ইগো, অহংকার যেহেতু এত ডেন্স, এত কনডেন্সড, এত আই উড লাইক টু সে সো স্টিফ, সো যার ফলে কী হয়েছে, সে কিন্তু তার আসলে আসক্তি এসে গেছে, পাওয়ারের প্রতি আসক্তি এসে গেছে, লোভ এসে গেছে। এমন হতে পারে যে তার হয়তো শরীর দিচ্ছে না কিন্তু মন ছাড়ছে না। বড়ি আশ্চর্য কথা কিন্তু, এরকম অনেক লোককে আপনি দেখতে পাবেন। আসক্তি এমন বিচিত্র জিনিস, বুঝতে পেরেছেন? অ্যাটাচমেন্ট ইজ সাচ এ পিকিউলিয়ার অবজেক্ট আর হোয়াট এভার ইউ মে সে, যে এখান থেকে বেরিয়ে আসা এত সহজ নয়। এও একটা মোহ সৃষ্টি করে। এই মোহ, এটা একটা মোহ, এই আসক্তি। কিন্তু এই মোহটার কারণ হচ্ছে ওই অহংকার। ইউ সারপ্রাইজ টু নো, ইটস এ ফ্যাক্ট। ইনফ্যাক্ট এই সমস্ত অভিজ্ঞতার কথাগুলোই তো আমাদের শাস্ত্রে লেখে, তাই না? গীতা সারা বিশ্বব্যাপী এর এত কদর কেন? কারণ মানুষের ভিতরকার কথাগুলি সে লিখেছে এবং সেটাই ফ্যাক্ট। আমি বলছি কিন্তু অহংকার থেকে আসক্তি চলে আসে। সে ভাবে আমি আমি হচ্ছি মানে মানে আমাকে কেউ জয় করতে পারে, অপরাজেয়, বুঝতে, ইনভিনসিবল, ইংরেজি বলে ইনভিনসিবল। এই বোধ থেকে একটা আসক্তি আসে। আর ঠাকুর বলছেন সেই আসক্তি থেকেই কিন্তু অজ্ঞানতা আসে, মানে ইগনোরেন্স আসে। সে নিজে কিন্তু জানে না, সে আসলে ওই পাওয়ারের প্রতি, ক্ষমতার প্রতি চূড়ান্ত আসক্তি এসে গেছে। আজ পাওয়ারকে সে ছাড়তে পারছে না। সমস্যা দেখুন, উইদাউট পাওয়ার সে মনে করছে যেন জল ছাড়া মাছ, মাছ যেমন জল ছাড়া বাঁচে না, সেরকম এইরকম লোকেদের এরকম হয় যে পাওয়ার ছাড়া বাঁচতে পারে না। পাওয়ার হ্যাজ বিন দেয়ার অ্যাটাচমেন্ট, এটাই তাদের আসক্তি হয়ে দাঁড়ায়, এটাই তাদের ইউ ক্যান সে অ্যাডিকশন। আই উড লাইক টু সে অ্যাডিকশন, নট অ্যাটাচমেন্ট এক্স্যাক্টলি। অ্যাটাচমেন্টও বলতে পারেন, সে কাইন্ড অফ অ্যাডিকশন, অনেকটা ড্রাগ অ্যাডিকশনের মতো। ওই ড্রাগ অ্যাডিক্ট যেমন হয়, সেরকম এই রাজনীতিবিদ, দুর্যোধনও তাই, রাজত্ব চায়, জয় হচ্ছে, ওকে ছিল জয়, সুখ নয়, জয় চাই। এই রাজনীতিবিদও তাই। হিজ অর হার, আই উড নট ডাইভালজ এগেন, হিজ অর হার বডি ডিডন্ট সাপোর্ট, তার শরীর দিচ্ছে না, বাট মাইন্ড ওয়াজ কমপ্লিটলি রিলাক্টেন্ট টু গিভ আপ দ্যাট পাওয়ার। কিন্তু মন কিন্তু ছাড়তে চাইছে না। এই যে আসক্তি, এটা এক ধরনের অজ্ঞানতা। দিস ইজ নাথিং বাট অ্যান ইগনোরেন্স। এইটা ঠাকুর আমাদেরকে এরকমভাবে বুঝিয়ে দিচ্ছেন। তাহলে ঠাকুর বলছেন অহংকার থেকে আসক্তি আসে। আর আসক্তি এমনই জিনিস না
ধরুন হয়তো ভোটে হেরে যাবে সে, নট দ্যাট হি অর সি ডিডন্ট নো দ্যাট, সে জানতো না তা নয়, কিন্তু দু একজন চামচা, সকল্ড চামচা কথাটা ব্যবহার করছে অত্যন্ত পসিবলি এটা আমার সংস্কৃতির সঙ্গে সংযুক্ত নয়, কিন্তু হয়তো আপনারা বুঝবেন বলে কথাটা ব্যবহার করছি, যে কতকগুলি সকল্ড সাইকোফ্যান্টস তারা এমনভাবে বলছে হ্যাঁ জিতে যাবেন, ওই আসক্তি তখন কাজ করতে শুরু করে, অ্যাটাচমেন্ট অর রাদার অ্যাডিকশন তখন কাজ করতে শুরু করে এবং অজ্ঞানতা ঘিরে ধরে, আর এসে অজ্ঞানতা থেকে সে ভেবে ফেলে সে আমি জিতব। সো এগুলো হচ্ছে ডে টু ডে এক্সপিরিয়েন্স। তাই ধর্ম কিছু অন্য জিনিস নয়। অনেকে মনে করে ধর্ম বোধহয় হ্যাঁ ভালো ভালো ইত্যাদি ইত্যাদি বলে, নো, দিজ আর অল ডে টু ডে এক্সপিরিয়েন্সেস। ঠাকুর অনুকূলচন্দ্র গীতাটাকে বলছেন একটা প্র্যাকটিক্যাল হ্যান্ডবুক। এত অ্যাপ্ট কথা আমি অন্তত আগে শুনিনি। ঠাকুর বলছেন যে মুনি ঋষিদের অভিজ্ঞতাগুলির রেকর্ড হচ্ছে গীতা। সো ইট ইজ নাথিং, ঠাকুরের কথাই, ইট ইজ দ্য রেকর্ডেড এক্সপিরিয়েন্সেস অফ দ্য সেজেস অ্যান্ড ঋষিস। তাদের জীবনের অভিজ্ঞতার রেকর্ড গীতাটা। কারণ আমি একটু আগে বলছিলাম যে যে আসক্তি চলে এসেছে পাওয়ারের প্রতি, ওই রাজনীতিবিদের এমন একইভাবে দুর্যোধনের ওই আসক্তি। হ্যাঁ, এখন এই আসক্তি থেকে আসলে অজ্ঞানতা এসেছে। তো এখন কিন্তু আসক্তিটা আসছে কেন? কারণ এটা মায়া এক ধরনের, এই মোহ, দিস ইজ নাথিং বাট এ কাইন্ড অফ ডেলিউশন অর ইলিউশন। এই মোহটা হচ্ছে একটা প্রবৃত্তি। এই প্রবৃত্তির কবলে পড়লে খুব মুশকিল সেখান থেকে বেরিয়ে আসা, বুঝতে পেরেছি? তো যে কারণে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে তুমি, যে লোক আমার সাথে যুক্ত হয়েছে সেই একমাত্র এই সমস্ত মোহ এবং অন্যান্য সমস্ত প্রবৃত্তির হাত থেকে, বিশেষ করে মোহর হাত থেকে বেরিয়ে আসতে পারে। কারণ মোহর হাত থেকে, এই চক্র থেকে বেরিয়ে আসা খুব কঠিন। দৈবী হেইসা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতম তরন্তিতে। মানে হচ্ছে আমার এই দিস ডিভাইন মায়া অফ মাইন্ড which is constituted by gunas or attributes is very difficult to cross over. But those who have taken refuge in me alone can cross over. তারা পারবে, যারা আমাকে রিফিউজ করেছে, আমাকে আশ্রয় নিয়ে করেছে, তারাই একমাত্র মোহ থেকে বেরিয়ে আসবে। তাই লক্ষ্য করুন, এই যে মোহগ্রস্ত ওই রাজনীতিবিদ, হয়তো ওই একমাত্র রাজনীতিবিদ নয়, নট দ্যাট হি অর সি সিঙ্গুলার ইন নাম্বার, মাল্টিপল প্লুরাল ইন নাম্বার। হ্যাঁ, সে তেমনই দুর্যোধন একা তা তো নয়, অনেকেই, রাবণ থেকে শুরু করে দেয়ার আর সো মেনি। সো তা দেখুন, এই মায়া থেকে বেরিয়ে আসা এত সহজ নয়। এই মায়া মানে কি? মোহ। এই ঠাকুর বলছেন যে আমাদের শাস্ত্রে এক জায়গায় বলেছেন একজন বিদেশিকে, যে আমাদের শাস্ত্রে যে মায়ার আবরণ বলে কথা বলে সেটা আসলে প্রবৃত্তির আবরণ। সুতরাং অহংকার কিন্তু একটা প্রবৃত্তি থেকে আসছে। ইটস এ মোহ, ইটস নাথিং বাট এ ডেলিউশন অর ইলিউশন, অ্যান্ড ভেরি ডিফিকাল্ট টু গেট ওভার ফ্রম দিস ম্যালিস, আই উড লাইক টু সে। এইখান থেকে বেরিয়ে আসা খুব কঠিন। তাহলে ঠাকুর যা লিখেছেন, আগে আমি সেটি কোট করি। ঠাকুর লিখছেন, কোনো কিছুর দ্বারা প্রতিহত হলে যা নিজেকে প্রতিষ্ঠিত করতে চায় তাই অহং। ইংরেজিতে লিখেছেন সেলফ। অহংকে শক্ত করা মানেই অন্যকে না জানা। অহংকার যত ঘন, অজ্ঞানতা তত বেশি, আর অহং যত পাতলা, জ্ঞান তত উজ্জ্বল। অহংকার থেকে আসক্তি আসে, আসক্তি থেকেই অজ্ঞানতা আসে, আর অজ্ঞানতাই দুঃখ। ইংরেজি করলে এরকমটা দাঁড়ায়, দ্যাট হুইচ বিং অপোজড বাই সামথিং wants to establish itself is self. To make the ego stiff is not to know others. The more rigid the ego, the greater the ignorance.
The lighter the pride, the brighter the knowledge. From obsessed ego comes addiction. From addiction comes ignorance, and ignorance is misery. সো এই হচ্ছে ব্যাপার। তো এখন দেখুন এবার আমরা ব্যাখ্যা করার চেষ্টা করি আমার জ্ঞানে যতটা কুলোয় আর কি, যেটুকু আমি বুঝতে পেরেছি সামান্য হলেও। অহংকার কত রকমের হয় আগে দেখুন। এখানেও কিন্তু ওই আমাদের ধর্মগ্রন্থের আশ্রয় নিতে হবে। কারণ আপনারা অনেকেই হয়তো মনে করেন, ধরুন আপনাকে আমি প্রশ্ন করছি অহংকার কত রকমের হয়। আপনি হয়তো বলবেন হ্যাঁ, কিছু কিছু মানুষকে দেখেছি যারা নিজের খুব অহংকার করে। কিসের অহংকার করে? নিজের বলতে কে, কার? তার বুদ্ধির অহংকার করে, তার চিন্তাভাবনার অহংকার করে, নাকি তার শরীরের অহংকার করে, নাকি তার মনের অহংকার করে, নাকি তার প্রাণ শক্তির অহংকার করে, নাকি সে চৈতন্যের অহংকার করে? এটা আপনাকে বুঝতে হবে। কিন্তু কিছু লোক যে অহংকারী সেটা আমরা বুঝতে পারি, দিস মাচ উই আন্ডারস্ট্যান্ড। আবার কিছু মানুষ অত্যন্ত নিরহংকার, সেটাও খানিকটা বুঝতে পারি। কিন্তু কিসের অহংকার এবং কিসে নিরহংকার সেটা বুঝতে হবে। সো এখানে এইটা বুঝতে গেলেও কিন্তু আপনাকে উপনিষদের সাহায্য নিতে হবে। সেই জন্য যারা বলে যে ধর্মের কোনো মূল্য নেই, তাদের কাছে আমি অত্যন্ত বিনীতভাবে জানাতে চাই যে ধর্ম না জানলে আপনি চিনতেই পারবেন না নিজেকে। ইউ ক্যানট আন্ডারস্ট্যান্ড ইয়োর সেলফ অ্যাপার্ট ফ্রম এভরি আদার্স। তো উপনিষদ কি বলছে নিজেকে, মানে সেলফ, তুমি নিজেকে চেনো। এবার আমি নিজে কী দিয়ে তৈরি? সিম্পল কোশ্চেন। আমরা মনে করছি আমি দেহ দিয়ে তৈরি। না, শুধু দেহ দিয়ে নয়, এই দেহটাকে চালাচ্ছে কে? প্রাণ, জীবন আছে বলে শরীরটা আছে। ঠাকুর এক জায়গায় বলেছেন ভাই চমৎকার কথা, যে যতক্ষণ জীবন ততক্ষণ শরীর। যে মুহূর্তে জীবন চলে যাবে শরীর নেই, শরীরের কোনো দাম নেই। তো যাই হোক, সেই অর্থে তাহলে দেহ হচ্ছে ম্যাটার দিয়ে তৈরি। তার পিছনে রয়েছে জীবন, যেটাকে উপনিষদের ভাষায় ভাই এই দেহটাকে উপনিষদের ভাষায় বলছে অন্নময় কোষ। আর এটাকে বাঁচিয়ে রেখেছে জীবন, সেটাকে বলছে প্রাণময় কোষ, প্রাণ, ভাইটাল ফোর্স। কিন্তু শুধু এই দুটো দিয়েই আমি তৈরি নই, এর পিছনে আছে মন মানে চিন্তার রাশি। আপনারা হয়তো অনেকেই বলবেন মাথায় যদি না থাকে তাহলে চিন্তার রাশি থাকবে কী করে? না, তবু থাকবে। একটা মানুষ যখন মারা যাচ্ছে তখন তো দেহ নষ্ট হয়ে যাচ্ছে, আর মাথা বা মস্তিষ্ক তো দেহের মধ্যেই। তাহলে মস্তিষ্কই যদি না থাকে তাহলে মন থাকবে কি করে? কারণ মন তখন তার চিন্তা রাশি নেই যখন ব্রেন কাজ করছে। ভুল ধারণা। আপনি যদি মনে করে থাকেন ব্রেনটাই হচ্ছে মনের কেন্দ্র, ইফ ইউ থিঙ্ক দ্যাট ব্রেন ইজ দ্য সেন্টার অফ মাইন্ড, আই এম সরি টু সে নো, ইট ইজ নট। তার কারণ মনটা পদার্থ দিয়ে তৈরি নয়, মাথাটা পদার্থ দিয়ে তৈরি। ব্রেন ইজ কম্পোজড অফ সার্টেন ম্যাটার্স, সেম ইজ দ্য কেস উইথ বডি। কিন্তু প্রাণটা ঠিক তা নয়। প্রাণ কিছুটা ম্যাটার, কিছুটা সূক্ষ্ম বস্তু, কিন্তু মন পুরোটাই সূক্ষ্ম বস্তু। মাইন্ড ইজ কম্পোজড অফ সাটেল অবজেক্টস, ইটস নট কম্পোজড অফ ম্যাটার্স। এগুলো কিন্তু পদার্থ দিয়ে তৈরি নয় মন। তাই মনটা কিন্তু থেকে যাবে। ইভেন ইফ ইউর বডি ডিকম্পোজেস, যে আপনার দেহটা পচন শুরু হবে, বাট ইউর মাইন্ড উইল রিমেন। হ্যাঁ, আপনার দেহের মধ্যে থাকবে না, কিন্তু ইট উইল রিমেন উইদিন দ্য ইয়ার। বাতাসে থাকবেই, বিকজ ইট ইজ কম্পোজড অফ ফাইন মেটেরিয়াল, সূক্ষ্ম বস্তু। ইট উইল নট ডিকম্পোজ, এটা কিন্তু পচবে না, মন কিন্তু পচে যাবে না। কিন্তু মনের পিছনে আরেকজন আছে, আরও সূক্ষ্ম মন, যেটাকে আমি বলছি বুদ্ধি, ইন্টেলেক্ট। এখন অনেকে দেখবেন বুদ্ধির অহংকার করে। সেটা বুদ্ধিটা কি? অনেকে মনে করে মাথা, বলে না মাথার সাথে বুদ্ধির একটা রিলেশন ক্রিয়েট করে। নো, বুদ্ধিটাও কিন্তু সূক্ষ্ম বস্তু দিয়ে তৈরি, very fine particle, which is apart from brain, because brain is a part of the body which is composed of matter. But intellect is not composed by matters. It is again composed of fine material that we do not know the nature of that. Or you can say so-called science of today still not
able to discover the exact composition of intellect or mind. এখানে ইন্টেলেক্ট আর মাইন্ডের পেছনে রয়েছে চৈতন্য, কনসাসনেস। সুতরাং উই আর এ 5 লেয়ার্ড এন্টিটিস। আমরা হচ্ছে 5 স্তর যুক্ত একটি অস্তিত্ব। শুধু আমি দেহ নই, আমি শুধু প্রাণ নই, আমি শুধু মন নই, আমি শুধু বুদ্ধি নই, আমি কিন্তু চৈতন্য। আমি কিন্তু সেই নিত্যশুদ্ধ বুদ্ধ মুক্ত চৈতন্য। সেই চৈতন্য থেকেই সব কিছু। সো দি আলটিমেট সোর্স ইজ দ্য কনসাসনেস। তো যাই হোক, সেটা পরের কথা। এবার দেখুন কত রকমের অহংকার। এবার আসল কথায় আসছি। এতক্ষণ আমি আলোচনা করলাম একটাই কারণে, এই থিওরি অংশটুকু, যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা কোন অহংকারটা কোন স্তরের, বুঝতে পারছি। যেমন দেখবেন কিছু মানুষ আছে, হ্যাঁ, এটা আমাদের বলেছিলেন আত্মাপ্রিয়ানন্দ মহারাজ, রামকৃষ্ণ মিশনের তিনি মহারাজ। তিনি তখন রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। অত্যন্ত নামী মানুষ, ফিজিক্সের ডিএসসি তিনি, বিদেশ থেকে। তো তার কাছে আমি 4 বছর ডাইরেক্ট তার ক্লাস মানে ধর্মীয় ক্লাস করার সুযোগ পেয়েছিলাম। তিনি বিভিন্ন ধর্মীয় কোর্স খুলেছিলেন ওই ইউনিভার্সিটি, অ্যান্ড আই হ্যাভ গট ইনসিডেন্টলি 2 সার্টিফিকেটস or rather diplomas from that university. বাট সেটা কথা নয়, কথা হচ্ছে তার কাছ থেকে যা শিখেছি, রিয়েলি আই অ্যাম ইনডেটেড টু হিম। আমি তার কাছ থেকে ঋণী। তো তিনি একদিন ক্লাস করতে করতে বলছিলেন, মজার কথা, বলছিলেন যে কেউ একজন তার পরিচিত ছিলেন, তা অনেক দিন পরে তিনি তার সাথে দেখা করতে এসেছেন। দেখা করতে এসে বলছেন, আরে তোমার তো দেখি চুল পেকে গেছে, কী ব্যাপার, এত কম বয়সে তোমার চুল পেকে গেল কী করে? তা উনি বললেন যে হ্যাঁ, কী করবো। বলছে আমার দেখো, আমার চুল দেখো তো, আমার চুল দেখে তোমাকে আমার কত বয়স মনে হয়? বয়স কিন্তু মহারাজের সমান সমান তার। হি ওয়াজ এ ফ্রেন্ড অফ মহারাজ ওয়ান্স আপন এ টাইম। সো মহারাজ নিউ দ্যাট his age of similar age with Maharaj. But then Maharaj was so cunning, তো উইটি, বুদ্ধিমান, তিনি দিক ধরে ফেলেছেন যে কি বললে ওই মানুষটি খুশি হবে। তখন তিনি বললেন, হ্যাঁ তোমাকে দেখে তো, মানে তখন মহারাজের বয়স হয়তো ধরুন মেবি 70 years, তা তখন ওনার বয়সও তাই। বাট দেন ওনার চুল একদম কুচকুচে কালো, ন্যাচারালি কালো, শরীর স্বাস্থ্য ভালো, কালো। তাই মহারাজ বলছেন, হ্যাঁ তোমাকে তো দেখে মনে হচ্ছে 50 বছরের বয়স। তখন সে বলছে, হ্যাঁ কিন্তু তুমি তো জানো আমার বয়স 70। তার মানে এটা কিসের অহংকার বলুন তো? এটা একটা স্থূল অহংকার। ইটস এ কাইন্ড অফ গ্রস ইগো। হ্যাঁ, এটা অত্যন্ত স্থূল অহংকার। ও কিন্তু অহংকার করছে দেহের, যা বেশি দিন থাকবে না, যা পচে বিলীন হয়ে যাবে। হ্যাঁ, ভারী আশ্চর্য লাগে কিন্তু, জানেন, যখন ভাবি কিছু আমি দেখেছি, শুনেছি যা কথাগুলো, কিছু মানুষ বা কিছু স্ত্রী, যাই বলুন, পুরুষ এবং স্ত্রী, তার জুতোই কেনে নাকি কয়েক লাখ টাকা দাম। কেন কি? ওই জুতোটা পরলে তার পা দুটোকে ভালো লাগবে। আরে পা দুটো তো দেহেরই অংশ। এ ডে উইল কাম, এভরিথিং উইল বি ডিকম্পোজড অ্যান্ড উইল গো ইনটু দ্য এয়ার। তখন কোথায় পা, কোথায় জুতো? তো যাক, লেট দ্যাম এনজয় দেয়ার ফ্লিটিং প্লেজার্স। দুদিনের প্লেজার তাদেরকে এনজয় করতে, ঠাকুর বলেছিলেন আমাদের ঠাকুর, যে কিছুদিনের প্লেজার তাদেরকে এনজয় করতে দাও। সত্যিই তাই, কী করা যায়? দেখুন, এ কিন্তু দেহের অহংকার দেখাচ্ছে। অনেকে আছে যারা শরীরের অহংকার করে, হ্যাঁ, বলে দেখো আমার কি শক্তি, মানে দৈহিক শক্তি। হ্যাঁ, যারা সে কুস্তি লড়ে না, তাদের কথা বলছি। আবার কিছু মানুষ আছেন যারা প্রাণ শক্তিকে অহংকার দেখায়, প্রাণ শক্তির অহংকার। অনেকে বলে আমি হচ্ছি কই মাছের জান, আমার হচ্ছে কই মাছের জান, আমার এত সহজে আমার মৃত্যু হবে না, আমার প্রাণ শক্তি খুব বেশি। এবং লক্ষ্য করে দেখবেন যে একজন সকল মোটামুটি হেলদি মানুষ, আর একজন হয়তো শুকনো টুকনো দেখতে, চেহারাও খারাপ, কিন্তু সে কিন্তু অনেক বেশি মোবাইল, অনেক বেশি ছটফট করে বেড়ায়, তার প্রাণ শক্তি বেশি। কিন্তু প্রাণ শক্তিও একটা শক্তি, কিন্তু ভাইটাল ফোর্স ইজ অলসো এ কাইন্ড অফ পাওয়ার, এ কাইন্ড অফ এনার্জি, এ কাইন্ড অফ, অনেকে সেই প্রাণ শক্তির অহংকার করে। হ্যাঁ,
আর এক ধরনের মানুষ আছেন যারা মানসিক শক্তির অহংকার করে। তারা বলে, এই দেখছো তো আমাকে একদম রোগা কঙ্কাল সার দেখছো, কিন্তু আমার মানসিক শক্তি এতটাই তীব্র, আমি কোনো কিছুকে পরোয়া করি না। এগেন একজন রাজনীতিকের কথা জানি, যিনি সেই অর্থে ডিউ টু সাম ডিজিজেস অর সাম যে কারণেই হোক তার শরীরটা অত্যন্ত রোগা হয়ে গেছে বা হয়ে গেছে। তো তাকে তাকে বলতে শুনছিলাম আর কি, যে আমার শরীর দিক বা না দিক ডাজন্ট ম্যাটার, আমার মানসিক শক্তিতে আমি চলি, আমার মনের শক্তি। এটা কিন্তু মিথ্যা কথা নয়, নট দ্যাট ইট ইজ এ কমপ্লিট লাই। এটা শক্তি, মানসিক শক্তি একটা শক্তি। হ্যাঁ, এটা অস্বীকার করা যাবে না, কারণ বিভিন্ন লেয়ার তো। আবার কিছু কিছু আছে যারা বুদ্ধির অহংকার করে, এটা আবার বলতে পারেন সব থেকে সূক্ষ্ম অহংকার। সব থেকে সূক্ষ্ম করে বলবো না, এটা সূক্ষ্ম অহংকার, বুদ্ধির অহংকার। আপনারা জানেন, এই ঘটনাটা হয়তো অন্যত্র আমি বলেছি, তবু বলতে ইচ্ছে করে। ওই আত্মা প্রেরণাজির ক্লাসে বসেছিলাম, তা ওনাকে একজন ফিজিক্সের প্রফেসর একটি বই লিখেছেন এবং মহারাজকে দিয়েছেন এটার উপরে কমেন্ট করতে, কারণ তিনি একজন ফিজিক্সের প্রফেসর ছিলেন। তো 7 দিন পরে আসতে বলেছেন, সেইটা ডেট ছিল। তো তিনি আসছেন, তাকে বলছেন, মহারাজ আমার বইটা দেখেছেন? অত্যন্ত বিনয়ের সাথে বলছেন। মহারাজ বলছেন, হ্যাঁ হ্যাঁ দেখেছি তো। তো অত্যন্ত বাজে লিখেছেন আপনি, এত বাজে আপনার কাছ থেকে তো আশা করিনি। এইটা শুনে মানে বুদ্ধিকে হিট করেছেন, ওই প্রফেসরের বুদ্ধিকে হিট করাতেই ভদ্রলোক খুব রেগে গেছে। বলছেন, হ্যাঁ আরে মহারাজ হয়েছেন বলে কি মাথা কিনে নিয়েছেন নাকি? সমালোচনা করতে গেলে একটা লেভেলে উঠতে হয়। দিন আমার বইটা। মহারাজ তখন হেসে বলছেন, না না আপনি খুব সুন্দর লিখেছেন, আমি আসলে একটা রসিকতা করছিলাম। এবং আমাদের দিকে তাকিয়ে পরবর্তী ক্ষেত্রে বলছেন, দেখলেন বুদ্ধি কীরকম ফনা তুলছে, অহংকার, বুদ্ধির অহংকার। এই বুদ্ধির অহংকার আবার মানে অনেকের অনেক রকম হতে পারে, কিন্তু উইল বি সারপ্রাইজ টু নো যে কত রকমের অহংকার হতে পারে। কিছু মহিলা আছেন, তাদের আবার কী অহংকার আছে জানেন? তথাকথিত সতীত্বের অহংকার। এটা মানে সতীত্ব অহংকার মানে তারা কোনো দৈহিক খারাপ কাজ করেনি, এটা বলতে চাই তারা। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে যে এও কিন্তু তাদের এক ধরনের বুদ্ধির অহংকার, এও মতিচ্ছন্ন। এই প্রসঙ্গে কেন কথাটা বলছি আপনাদের, কারণ ব্যাপারটা হচ্ছে এরকম যে ঠাকুরের কাছে একবার ওই কথা হচ্ছিল এই ব্যাপার নিয়ে, যে মানে মায়েদের সম্পর্কে ঠাকুর বলছিলেন। ইন্টারেস্টিংলি সেই তারিখটা হচ্ছে 1952 সালের 26শে জুলাই। 1952 সালের 26শে জুলাই, আলোচনা প্রসঙ্গে 21 খণ্ডে আপনারা পেয়ে যাবেন। আমি একদম কোট করছি। হ্যাঁ, কথা প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, একটা মেয়ে যদি ভ্রষ্টা চরিত্রাও হয় আর সে যদি পরে শ্রেয়পরায়ণা হয়ে ওঠে, তাহলে তার বরং নিস্তার আছে। কিন্তু কোনো মেয়ে যদি দৈহিক পবিত্রতা বজায় রেখেও মানসিক অপবিত্রতা নিয়ে চলে, অথচ উদ্ধত দাম্ভিকতায় নিজের চাইতে শ্রেয় বলে কাউকে ভাবতে না পারে, নিজের হাম্বড়াই প্রতিষ্ঠার খেয়ালই তার যথাসর্বস্ব হয়, তার ইহকাল পরকালে গতি নেই। কতজনের বেলায় দেখা গেছে শ্রেয়নিষ্ঠার ফলে তারা অমর হয়ে গেছে। মেরি ম্যাকডোলিন, আম্রপালি, পিঙ্গলা বেশ্যা, এদের জীবনের দিকে চেয়ে দেখো না। এই দেখো, এই যে ঠাকুর বললেন যে কি বললেন, যে কিছু কিছু মহিলা আছেন যারা নাকি আপনার দৈহিক পবিত্রতার অহংকার করে। এই দৈহিক পবিত্রতার অহংকার তারা করে থাকে, কিন্তু মনে মনে মানসিকভাবে অপবিত্র, অথচ নিজেকে উদ্ধত দেখাতে চায় এবং কাউকে শ্রেয় বলে মনে করে না। অনেকে দেখবেন সদ্গুরুকে যদি ধরে তো বিরাট একটা রেহাই, যে সে অন্তত তাকে কোথাও যদি তার চেয়ে শ্রেয় মনে করে, তার চেয়ে বেটার মনে করে, তাহলে রক্ষা আছে। এমনকি ভ্রষ্টা চরিত্রা যারা মেয়ে, তাদেরও রক্ষা আছে, কারণ তাদের এই অহংকারটা নেই।
এই মানসিক অপবিত্রতাটুকু নেই। তারা করেছে, যেমন আম্রপালি বুদ্ধদেবের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখছি। বুদ্ধদেবের কাছে গিয়ে আম্রপালি তো পুরো একদম মানে কী বলবো, আমি তো বলবো ডেফিনেটলি তিনি সত্যিকারের সাধু চরিত্র হয়ে উঠলেন। আর ম্যারি ম্যাকডলিন ঠাকুর তো তাকে সব থেকে বেশি সম্মান দিয়েছেন যীশুখ্রিস্টের সমস্ত শিষ্যের চেয়ে। অথচ মেরি ম্যাকডলিনের পাস্ট হিস্ট্রি তো দ্যাট শি ওয়াজ দ্য প্রস্টিটিউট। বাট দেন হোয়াট, ঠাকুর যখন তিনি যীশুখ্রিস্টকে তার চেয়ে জীবনের শ্রেয়তম মনে করলেন, এই শ্রেয়ের স্পর্শে তিনি পবিত্র হয়ে গেলেন। তাহলে এও এক ধরনের অহংকার, যে মেয়েরা দৈহিক পবিত্রতা হয়তো আছে কিন্তু মানসিক অপবিত্রতা, অথচ নিজে একটা দাম্ভিকতা করে বেড়ায় তার সতীত্ব সম্পর্কে। এও এক ধরনের অহংকার। কত রকমের বিচিত্রতা দেখুন। এবং এই অহংকারটা কিন্তু সত্যি সত্যি কিন্তু বুদ্ধির অহংকার, এটা সূক্ষ্ম অহংকার। দিস এ কাইন্ড অফ সফিস্টিকেটেড ইগো, নট ইজি টু আন্ডারস্ট্যান্ড, নট ইজি টু রিয়েলাইজ। ঠাকুর পরতে পরতে আমাদের খুলে দিয়েছেন, যে তিনি বুঝিয়ে দিয়েছেন যে হোয়াট ইজ হোয়াট। এবার দেখুন, কিছু মানুষ আছে যারা চৈতন্যেরও অহংকার করে। হ্যাঁ, আমার মনে পড়ছে ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে একজন ছিলেন, এই মুহূর্তে নামটা কি, ঘোষাল সম্ভবত। তিনিও তপস্যা করতেন। মা নিজের বাড়ির সমস্ত লোককে ছেড়ে দিয়ে, স্ত্রী মাকে ছেড়ে দিয়ে ওই দক্ষিণেশ্বরে তিনি তপস্যা করতেন। তিনি মাঝে মাঝে মনে করতেন যে তিনি রামকৃষ্ণদেবের চেয়েও বড় সাধক। এটা হয় এই তার মানে কি, এই যে এও এক ধরনের অহংকার। এবং তিনি একদিন বিবেকানন্দকে একটু খানিকটা মান্যগণ্য করতেন, নরেনকে, কিন্তু রামকৃষ্ণকে নয়। তাই তিনি একদিন বলছেন যে মানে বলছেন কি, বিবেকানন্দের নাকি 8 আনা হয়েছে, মানে 16 আনা হয়নি, 8 আনা হয়েছে। আর রামকৃষ্ণদেবের নাকি এখনও লালচে মারছে। মানে বোঝেন, হয়তো বুঝতে পারলেন না। লালচে মারছে মানে হচ্ছে তার নাকি এখনও রজগুণ আছে। 3টে গুণ থাকে মানুষের, একটা হচ্ছে সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। তমগুণটা কালো, আর রজগুণকে লাল বলা হয়, অ্যান্ড সত্যগুণ সাদা বলা হয়। তার মানে ওই ঘোষাল, সম্ভবত ঘোষাল, ইফ আই এম নট সো মাচ মিস্টেকেন, নাকি আরেকজনকেও ওই রামকৃষ্ণদেবের দেশের বাড়ির কাছাকাছি কোথাও, তাকে রামকৃষ্ণদেব বহুবার কিন্তু সাবধান করেছেন, কিন্তু সে সাবধান বাণী শোনার লোক নন। তাই তিনি তার সাধনার অহংকার করছেন, যে তিনি কতখানি চৈতন্যময় সেটা বোঝাবার চেষ্টা করছেন। তাহলে আমি যেটা আপনাদের বলছিলাম, যে উপনিষদ যে আমাদের বলেছে 5 লেয়ার্ড এন্টিটি, হ্যাঁ, তা দেখুন কোন কোন স্তরে কোন কোন অহংকার কাজ করছে। ভারী আশ্চর্য, কিন্তু কত রকমের অহংকার হয়, আমি শুধু সেটাই মাঝে মাঝে ভাবি। তো এখন ঠাকুর বলছেন, অহং যদি প্রবল হয় তাহলে কি হয় না, জানার পথটা রুদ্ধ হয়ে যায়, জ্ঞানের পথটা তখন রুদ্ধ হয়ে যায়। এখন এটা আমি দেখেছি কিন্তু, কারণ সত্যি কথা বলতে আমার নিজের জীবনে লক্ষ্য করে আমি যেটুকু শিখেছি, বুঝলেন, এই অহংটা কমেছে বলে। কি করে? আমার জীবনে আমি একজন গুরু পেয়েছিলাম, মানে শিক্ষাগুরু। তার নাম ছিলেন প্রফেসর এবি দাস, অসিত বরণ দাস। তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন। তার আচরণ দেখেই হোক, বা তার কথাবার্তা শুনেই হোক, বা তার পড়ানো, আমি শান্তিনিকেতনে পড়াশোনা করেছি, বিএসসি এবং এমএসসি। তো সেখানে আমি যেটুকু মানে বিএসসি এবং এমএসসি দুটো সময়তেই আমি অন্তত স্যারকে পেয়েছি। তো স্যারের কথাগুলোকে আমি যেন গিলতাম, লিটারালি আই ওয়াজ সোয়ালোয়িং হিজ ওয়ার্ডস। কেন বলুন তো? কারণ এত শ্রদ্ধা করতাম, ভাবতাম তার কথা মিথ্যা হতে পারে না। এমনকি আপনার শুনলে অবাক হবেন, একটি মজার কথা, স্যার পটাশিয়ামকে অনেকটা পটাশিয়াম এরকম উচ্চারণ করতেন। এবং এই উচ্চারণটা যে আমাদের অন্যান্য যারা ছাত্র ছিলেন তারা এটাকে ভালো মনে করতেন না, যে আলাদা কথা। কিন্তু আমি স্যারকে এতই ভালোবাসতাম, ভাবতাম তার কথাগুলি এত দূর ঠিক, তার প্রত্যেকটা উচ্চারণও ঠিক, তাই আমিও পটাশিয়ামকে পটাশিয়াম বলতাম। এবং অন্যান্য বন্ধুরা আমাকে খাপাত যে তুই এতটাই চামচা বা চটিচাটা, হোয়াট এভার ইউ কল ইট, মানে বুটলিকার যেটাকে বলে আর কি, হ্যাঁ, সে এতটাই বুটলিকার তুই স্যারের, যে তুই উচ্চারণটাও এরকম করছিস। আমার কিন্তু ভ্রুক্ষেপ ছিল না। I didn't simply pay any heed to their comments.
হ্যাঁ, বিকজ আমি মনে করতাম স্যার কোনো ভুল করতে পারেন, হি ক্যান, বলো না কিং ক্যান ডু নো রং, সেরকম স্যার যে কোনো ভুল করতে পারেন না এই ধরনের। এই এই তার মানে স্যারের কাছে আমার অহংকারটা সাবলিমেটেড হয়েছিল, ভূমায়িত হয়েছিল। এই সাবলিমেশন কথাটা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বহু জায়গায় ব্যবহার করেছে। ভূমায়িত অহং, অহং যদি ভূমায়িত না হয় আপনি শিখতে পারবেন না, এ আমার জানা হয়ে গেছে। কারণ অনেককে আমি বলতে শুনেছি, এই যেমন আপনাদের, আমি এই আলোচনাগুলো করছি, অনেক তথাকথিত মানুষ যারা একটু একটু জানেন হয়তো, তারা ও আর কি শুনবো, ওর কাছ থেকে আর কি শুনবো। হতে পারে আমি তার চেয়ে হয়তো অনেক লেস বক্তা বা বিশেষ জানি না, ট্রু, কিন্তু আমার কথা শুনলেও হয়তো কিছু পাওয়া যেতে পারত, কি শুনবে না। তো এমন কথা ভাবার কোনো কারণ নেই যে সেই দোষ থেকে আমি নিজে মুক্ত, আমি নিজেও মুক্ত নই। আই এম অলসো নট ফ্রি ফ্রম সাচ ভাইসেস, এই ভাইস থেকে আমি মুক্ত নই। কিন্তু সুতরাং নট দ্যাট আই এম মেকিং এনি রিফ্লেকশন টু আদার্স, আমি কারোর সম্পর্কে কটাক্ষ করছি এমন কিন্তু নয়, কিন্তু যেটা ফ্যাক্ট সেটা বলছি। লক্ষ্য করে দেখুন, তুলনাটা লক্ষ্য করে দেখুন। ঠাকুর একদিনের কথা বলছি, আলোচনা প্রসঙ্গে পেয়ে যাবেন। একটি বাচ্চা ছেলে একটি কাঁচ পোকা ধরে এনে ঠাকুরকে দেখাচ্ছে, আর ঠাকুর সেই কাঁচ পোকাটি মানে দেখছেন যেন হরি কথা শুনছেন। তো তখন দেখুন, এই বাচ্চা ছেলেটির কাছ থেকে জানতে, ছেলেটি একটা বড় লেকচার দিচ্ছে এই কাঁচ পোকা নিয়ে, সে কী খায়, কেমন দেখতে, লাইক দ্যাট এন্ড দিস হোয়াট এভার লিটল হি আন্ডারস্টুড। সেই বাচ্চা ছেলেটি যা জেনেছে, দ্যাট বয় আন্ডারস্টুড। ঠাকুর কিন্তু এটা শুনছেন যেন হরি কথা শুনছে। ঠিক এই কথাটাই প্রফুল্লদা লিখেছেন, আমি যা বলছি আমার কথা নয়। প্রফুল্লদা লিখছেন ঠাকুর যেন হরি কথা শুনছেন। তার মানে কি, ঠাকুর আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে এই বাচ্চার কাছ থেকেও কিন্তু কিছু শেখার থাকতে পারে। তারপরে অবশ্য ঠাকুর বলছেন খুব ভালো করে এটাকে ছেড়ে দেবে, আর এই যেন কষ্ট না পায়। এটা তো ঠাকুরের স্বভাব। কিন্তু আলাদা কথা, ঠাকুর কিন্তু বক্তব্যটা এইখানে দেখুন, কিন্তু আমাদের হচ্ছে না। তাই ঠাকুর বলছে, মানে বলা হচ্ছে ঠাকুর কি বলছেন, যে অহংকার যত ঘন, অজ্ঞানতা তত বেশি। এখন অহংকার কী বলছে, অহংকার প্রবল হলে কী হয় না, অন্যকে জানার পথটা রুদ্ধ হয়ে যায়। এখন অহংকার প্রবল হচ্ছে কখন, যখন আমার, তার মানে আমার মনের জানলা দরজাগুলোকে আমি খুলে দিইনি। হ্যাঁ, ওই রবীন্দ্রনাথের একটা গান আছে, এরকম গান, যে আমার এই আপন হারা প্রাণ তোমার হাওয়ায়, খোলা হাওয়ায় করে গেলাম দান। এই খোলা হাওয়ায়, এই যে খোলা হাওয়া, ওপেন উইন্ডো বলে, তাই দরজা জানলাগুলোকে ওপেন করতে হয়। অহং যদি প্রবল হয়, দরজা জানলা, মনের দরজা জানলা ওপেন থাকে না, বন্ধ হয়ে যায়। আর বন্ধ হলে আপনার সব জানার পথগুলো বন্ধ। তার মানে ইউ আর দ্য ওয়ার্স্ট লুজার্স, ইউ আর দ্য ওয়ার্স্ট লুজার। আপনি হয়ে গেলেন সব থেকে বেশি আপনার সেই অর্থে। তাই ঠাকুর পরামর্শ দিচ্ছেন অহংকারী না হওয়ার। আর যত যাই বলুন, এগুলো ঠাকুরকে দেখে সবচেয়ে বেশি বোঝা যায়। হি হিমসেলফ ওয়াজ দ্য, ঠাকুর এক জায়গায় বলেওছেন যে মাই লাইফ ইজ মাই মেটেরিয়ালাইজড ম্যাক্সিম। বলছেন মাই লাইফ ইজ মাই মেটেরিয়ালাইজড ম্যাক্সিম, আমার জীবনই আমার বাণীর বাস্তবতা। ইটস এ ফ্যাক্ট। ইনফ্যাক্ট সেটা না হলে ঠাকুরের এই উপদেশ কাল, স্থান, কাল, পাত্রকে ছাপিয়ে যেত না। এটাই হয় যদি তিনি নিজের ঊর্ধ্বে না থাকতেন। ইফ হি ইজ নট দ্য এক্সাম্পল, একটা খুব কথা আছে যে এক্সাম্পল ইজ অলওয়েজ বেটার দেন প্রিসেপ্ট। এই পুরো কথা কিন্তু ঠাকুরের কথা। বলছেন এক্সাম্পল ইজ বেটার দেন প্রিসেপ্ট। প্রিসেপ্ট কথাটা আমার জানা ছিল না, আমার ধারণা ছিল অ্যাডভাইস। এই প্রিসেপ্ট কথাটা আমি ঠাকুরের কাছ থেকে শিখেছি। একদম সরাসরি সত্যি কথাটাই বলছি, যিনি প্রফুল্লদা লিখেছেন আলোচনা প্রসঙ্গে। তো এই লক্ষ্য করে দেখুন, তাই ঠাকুর বলছেন এই পরামর্শটা কেন দিচ্ছেন অহংকারী না হওয়ার। কারণ ঠাকুর বলতে চাইছেন তাতে তুমি অজ্ঞানতা আসবে, তা তোমার জ্ঞান উজ্জ্বল হবে না। তাই মানে জ্ঞান উজ্জ্বল করতে গেলে তোমার মানে ব্রাইটার দ্য নলেজ, বলছেন যে দি লেস থিন ইয়োর ইগো ইজ, দ্য ব্রাইটার দ্য নলেজ। তখন আমার এই পরামর্শটা তিনি দিচ্ছেন। তো সুতরাং মনের দরজা জানলা খুলে দিলে মনের লোকসানই হয়, আমার লোকসান হয়, আমার লাভের কিছু থাকে না। তাই ঠাকুর বলছেন অহংকার যত ঘন, অজ্ঞানতা তত বেশি। অহংকার যত পাতলা, জ্ঞান তত উজ্জ্বল। দেখুন, আমি উদাহরণ দিয়ে বলছিলাম ওই বাচ্চা ছেলেটার কথা। শুধু বাচ্চা ছেলেটা নয়, অনেকেই। এখন দেখবেন আপনারা এই বিশেষ করে রাজনীতিকদের কথা,
রাজনীতিকরা আজকালকে এই কথাটি খুব বলে, দেখবেন, আমাকে ওর কাছ থেকে পাঠ নিতে হবে না, আই নিড নট টেক এনি লেসন ফ্রম হিম অর দেম হোয়াট এভার, মানে অ্যাজ ইফ হি ইজ সো এডুকেটেড। ধর্ম সম্পর্কে বলে অনেকে, আরে পাঠ যদি নিতে হয় তাহলে অমুকের কাছ থেকে নেব, অমুক মানে ধর্মীয় মানুষ মহাপুরুষদের কথা কথা বলে, কথাগুলো শুনতে ভালো, নট দ্যাট দে আর মানে হি ইজ টকিং লুজ টকস, নো, সে ঠিক আছে, কিন্তু নিজে সেটুকুও শোনে কি? দ্য কোশ্চেন ইজ যে সে কি শোনে? সেটা কিন্তু ধার্মিক লোকের কাছ থেকেও সে শোনে না, না শোনাটাই তার হ্যাবিট। লক্ষ্য করে দেখুন, না শোনাটা কেন? অজ্ঞানতা, অহং বেশি। তাই ঠাকুর বলছেন অহংকার যত ঘন, হ্যাঁ, অজ্ঞানতা তত বেশি, অহংকার যত পাতলা, জ্ঞান তত উজ্জ্বল। এটা দেখুন কত বাস্তব উদাহরণ, ইজ নাথিং। এগুলো ভাববেন না যে উপদেশ, এটা বাস্তব রেকর্ডেড এক্সপিরিয়েন্সেস দ্যাট শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হ্যাজ রিটেন ডাউন ইন হিজ ওন হ্যান্ডস, তার নিজের থ্রু হিজ ওন হ্যান্ডস, নিজের হাত দিয়ে লিখেছেন। এক্সপিরিয়েন্সেস, ডে টু ডে এক্সপিরিয়েন্সেস। হ্যাঁ, আপনারা চোখের সামনে টিভিতে সব জায়গায় বুঝতে পারবেন, কিছু বলতে গেলেই বলবে আমাকে শেখাতে হবে না, আমার সব জানা আছে। আর বিশেষ করে ধর্মের কথা বলতে গেলে আবার কী বলে জানেন, হোস আমার জানা আছে সব, আই নো এভরিথিং আন্ডার দি সান, আই ডোন্ট নো ইভেন আন্ডার দি সান, অ্যাবাভ দি সান, বিনিথ দি সান, বিসাইড দি সান, দে নো এভরিথিং। তো আমার ভয় লাগে মাঝে মাঝে, ও বাবা, তারা আর কিছু শুনবে না তো বটেই, আর উল্টো কথা বলবে হয়তো, হ্যাঁ, দিস ম্যান ইজ টকিং অল কক অ্যান্ড বুল স্টোরি, আই ডোন্ট নো। যে যাই হোক, সেটা যাই করুক না কেন। তো তাহলে দেখুন ঠাকুর যে বলছেন, তাই অহংকারকে কবজায় রাখতে হবে। অহংকারকে কবজা থেকে বেরিয়ে গেলেই তখনই হয়ে যায় মুশকিল, তখন আমরা অহংকার শিকার হয়ে পড়ি। তাহলে উপায় কি? উপায় হচ্ছে আমি নিজের দ্বারা পারবো না, বাই মাই ওন ক্যাপাসিটি আই ক্যানট, তাই না? তা আমি যেহেতু নিজের থেকে পারবো না, তাই আমার উচিত যে সমস্ত কাজ আমি যা করছি, বা আমি যা করছি, যা বলছি, ভুল বলি বা ঠিক বলি, সব কিছু তাঁকে সঁপে দেওয়া, এভরিথিং আমার যদি তাকে সঁপে দেওয়া যায়। এই গীতার কথা কি দেখুন, আমি বলছিলাম গীতা একটা রেকর্ডেড এক্সপিরিয়েন্স লেখা আছে, যেখানে আমরা লক্ষ্য করে দেখছি, এটা 3য় অধ্যায় 30 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্য অধ্যাত্ম চেতসা নিরাশীর নির্মম ভূত্বা যুধস্য বিগত জড়। আবার বলছি, ময়ি সর্বাণি কর্মাণি সন্ন্যস্য অধ্যাত্ম চেতসা নিরাশীর নির্মম ভূত্বা যুধস্য বিগত জড়। এর মানে হচ্ছে এটাই যে কি বলছেন, রাধা এই কথাটাই বলতে চাইছেন, ডিভয়েড অফ ফিভার অফ দ্য সোল, এনগেজ ইন দ্য ব্যাটল, হ্যাঁ, অ্যান্ড বাই স্যাক্রিফাইসিং, বাই অফারিং অল অ্যাকশনস টু মি, অ্যান্ড উইথ ইউর মাইন্ড ইনট্যাক্ট অন সেলফ, অ্যান্ড প্লিজ ট্রাই টু গেট রিড অফ ফ্রম দ্য এক্সপেকটেশনস অ্যান্ড ইগোইজম। মানে সমস্ত কাজ, ইগোইজম দেখুন, যে সমস্ত আশা রহিত হয়ে, সন্তাপ রহিত হয়ে, অর্থাৎ অহংকার ছেড়ে দিয়ে, আশা ছেড়ে দিয়ে তুমি তোমার সমস্ত কাজ, বাক, কর্ম সব কিছু আমাকে সমর্পণ করে, এটা করতে পারলে কিন্তু আর কিছু না হোক আপনি কিন্তু অহংকার থেকে রক্ষা পাবেন। অহংকারকে জব্দ করার এটা একটা মস্ত বড় উপকার, মস্ত বড় হাতিয়ার, একটা বিরাট আয়ুধ বলতে পারেন। এর চেয়ে বড় অস্ত্র আছে কি না আমার জানা নেই। তাই ঠাকুর বলছেন যে মানে অনেক ঠাকুর এটা বলেননি, মানে বক্তব্যটা হচ্ছে আমার মানে ব্যাখ্যা করতে গিয়ে এটা আসছে, এই কথাটাই আসছে যে আমরা যেহেতু অহংকার কবজা করতে পারছি না, তাই তার শিকার হয়ে পড়ি। তাই উপায় হচ্ছে যে তাঁকে সব কিছু সঁপে দেওয়া। হ্যাঁ, তো বলছেন না যে রামকৃষ্ণদেব জানি মানে চমৎকার করে কথাটি বলেছেন, রামকৃষ্ণ কথামৃতে পাবেন, যে তিনি অহংকারকে তুলনা করেছেন অসত্য গাছের ফেগরির সাথে। যতবার কেটে দেওয়া হোক না কেন, অসত্য গাছের ফেগরি কিন্তু আবার হবে। তাই বলছেন রামকৃষ্ণদেব বলছেন, তাই যেহেতু উপায় নেই, তাহলে থাক সালা দাস হয়ে। এই প্রসঙ্গে আমি পরে আলোচনা করবো, আজকে আর করবো না। সুতরাং এটাও কিন্তু মজা করে ঠাকুর বলছেন। দেখুন ঠাকুরের অহংকার দেখুন,
একদিন এটা আপনারা পাবেন সম্ভবত এই দশম অধ্যায়ে পাবেন সম্ভবত। সেখানে লক্ষ্য করে দেখা যাচ্ছে সতু সান্যাল বলে একজন ছিলেন ঠাকুরের ভক্ত। তার নানান রকম দোষ ছিল, সেটা আমি যাচ্ছি না। তিনি রিক্সাতে করে আসছেন, তো রিক্সাওয়ালার খালি গা, তার একটা গেঞ্জিও নেই এবং তার পরনের পোশাকটিও অত্যন্ত শতছিদ্র। সেইটা দেখে ঠাকুর প্যারিদা বলে একজন, যিনি আশ্রমে ছিলেন ডাক্তারবাবু, তাকে বললেন, প্যারি, তুই ওই কালীষষ্ঠীর হোশিয়ারি থেকে পয়সা দিয়ে একটা গেঞ্জি আর একটা ধুতি বা যা হোক কিছু একটা, বা তুই একটা কিনে দে, ফতুয়া বা যা হোক, আর কিনে নিয়ে আয়, এখনই কিনে নিয়ে আয়। তো প্যারিদা সেটি কিনে এনেছেন পয়সা দিয়ে, তারপরে সেই রিস্কওয়ালাকে দিয়েছেন, রিস্কওয়ালা সেটি গ্রহণ করেছেন। তো সেটা দেখে কে একজন বলেছেন যে সতুদাই, ইনফ্যাক্ট সতুদাই বলেছেন ওই রিস্কওয়ালাকে যে ঠাকুর তোমাকে এটা এই দুটো দিলেন। সেটা শুনেই ঠাকুর বলছেন, আমি নয়, ওই ডাক্তারবাবু দিলেন। দেখেছেন, এই দেওয়ার ইচ্ছাটা এসেছে কার? ঠাকুরের। প্যারিদা বান্দা মাত্র বলতে পারেন, ইয়েস, প্যারিদা বলতে পারেন নিমিত্ত মাত্র। হ্যাঁ, প্যারিদা পয়সা দিয়ে কিনে এনেছেন, আপ টু দ্যাট এক্সটেন্ট তার কিছু উপকার হয়েছে, দ্যাটস এ গুড ডিড ডেফিনেটলি, অ্যান্ড ডিড ওয়াজ ডান বাই প্যারিদা, আপ টু দ্যাট এক্সটেন্ট ঠিক। ঠাকুরের যেহেতু ঠাকুর বলেছেন তাই করেছে, সেসব ঠিক আছে। কিন্তু ঠাকুরের দেখুন, না ওই ডাক্তার দিয়েছে। তারপর দেখুন, ঠাকুর নিজে কোনো দিন কোনো কাজের জন্য তিনি অহংকার করেননি। ইউল বি সারপ্রাইজ টু নো দ্যাট। তাই অহংকার কী করে ভূমায়িত হয় সেটা কিন্তু ঠাকুর আমাদের দেখিয়ে দিয়েছে। আমি আমার এই আজকের আলোচনা শেষ করব একটি ছোট্ট মানে কথা দিয়ে বলতে পারেন, যেখানে ঠাকুর বলছেন যে আপনার এটি আলোচনা প্রসঙ্গে 21 খণ্ডে আপনারা পেয়ে যাবেন, যেখানে আপনার এটা হচ্ছে আপনার 52 সালের 26শে জুলাই, হ্যাঁ, 52 সালের 26শে জুলাই মিস সিমার বলে একজন এসেছেন। তিনি একজন বিদেশি, একজন মহিলা, হ্যাঁ, তিনি ঠাকুরের সম্পর্কে এই মানে ঠাকুরের সঙ্গে কথা বলতে এসেছেন। তো তিনি এই ঠাকুরের সঙ্গে কথা বলতে এসে এই কথাগুলি বলছেন, যেখানে কিন্তু এই যে বললাম অহংকার কি করে আপনার হয়, মানে ভূমায়িত হয়, সাবলিমেটেড হয়, সেই কথা কিন্তু এখানে আমরা জানতে পারছি। হ্যাঁ, তো সেই কথোপকথনটা আমি আপনাদের বলছি, আবার বলছি, মিস সিমার বলে একজন, তিনি ঠাকুরের কাছে এসে জানতে চাইছেন। তো একটুখানি আমার এটা লোভ সামলাতে পারছি না বলেই আমি এই কথাটা বলতে চাইছি। স্টার্টিং পয়েন্টটা কীভাবে হচ্ছে দেখুন, এখানেও লক্ষ্য করে দেখতে পাবেন ঠাকুরের অহংকারহীনতা, হ্যাঁ, বা ঠাকুর কীভাবে মানে মানুষের সঙ্গে কথা বলছেন আপনারা দেখতে পাবেন। কীরকম মিস সিমার, তিনি নিঃসন্দেহে একজন শিক্ষিত মহিলা, কোনো সন্দেহ নেই। তো তিনি আপনার এসেছেন, কি বলে, তিনি সরি আমি ভুল বলেছি, উনি এটা আলোচনা প্রসঙ্গে সম্ভবত 10ম খণ্ড, হ্যাঁ, 10ম খণ্ড, এটা আপনারা 104 পৃষ্ঠায় পেয়ে যাবেন। তারিখটা হচ্ছে 25/1/48, মানে 48 সালের 25শে জানুয়ারি আপনারা এটা পেয়ে যাবেন। তো সেখানে ওই মিস সিমার যখন দেখা করতে আসছেন, কথা বলতে চাইছেন প্রথম ঠাকুরের সাথে, তখন ঠাকুরের কথাগুলি ভেবে দেখবেন, এটা অবশ্য ভূমিকা, কিন্তু আসল কথাটা আমি মানে তিনিই বলেছেন, যেটা সেই কথাতে আসছে। কিন্তু এই অংশটুকুও আমি এই প্রসঙ্গে ভীষণ প্রাসঙ্গিক বিবেচনা করেই এই অংশটাও কিন্তু লোভ সামলাতে পারছি না, এটা আমি জাস্ট প্রথমে আপনাদের কোট করছি। মানে মিস সিমার এসেছেন, তো মিস সিমার বলছেন, এটা হাউজার মান্দা নিয়ে এসছেন, তাই হাউজার মান্দা আমি একদম কোট করছি। হাউজার মান্দা মাটির পরিচয় দিয়ে বললেন, উনি আমার দেশের লোক, বর্তমানে মাদ্রাজে থাকেন। শেষে ঠাকুর স্মিত হাস্যে বললেন, খুব ভালো। এবার মিস সিমার বলছেন, আপনার কথা অনেক শুনেছি, তাই আপনার সঙ্গে আলাপ আলোচনা করার আগ্রহ নিয়ে এসেছি। আমার বিশ্বাস আপনার সঙ্গে আলোচনা করে আমি কিছু নূতন জ্ঞান আহরণ করতে পারব। যারা আপনার সঙ্গ করেছে তাদের ধারণা আপনার চিন্তাধারার মধ্যে একটি অপূর্ব মৌলিকতা আছে। ঠাকুর উত্তর দিচ্ছেন, আমি মূর্খ মানুষ, আমার কোনো জ্ঞানটান নেই, তবে আমার এক্সপিরিয়েন্স
আমাকে যেমনতর দেখিয়েছে, বুঝিয়েছে, আমি তার উপর দাঁড়িয়েই যা কিছু বলি। তাই পড়াশোনার বিদ্যা না থাকাকে যদি অরিজিনালিটি অর্থাৎ মৌলিকতা বলেন, তা আমার আছে। এই কথাটা কেন উচ্চারণ করলাম? কারণ এটা একই সাথে হিউমারাস, একই সাথে গভীর সত্য। কারণ মিস সীমার কিন্তু ঠাকুরকে প্রশংসা করে বললেন যে আপনার যারাই সঙ্গ করেছে, আপনার শুনেছি প্রত্যেকেরই একটা আপনার সম্পর্কে ধারণা হয়েছে এই যে আপনার কথাগুলো, আপনার চিন্তাভাবনার মধ্যে একটা মৌলিকত্ব আছে, মানে একটা অরিজিনালিটি আছে। এটা শুনে ঠাকুর কি বলছেন দেখুন। ঠাকুরের উত্তর হচ্ছে এইটাই যে আমি মূর্খ মানুষ, আমার কোনো জ্ঞান টান নেই, তবে আমার এক্সপিরিয়েন্স আমাকে যেমনতর দেখিয়েছে, বুঝিয়েছে, আমি তার উপর দাঁড়িয়েই যা কিছু বলি। তাই পড়াশোনার বিদ্যা না থাকাকে যদি অরিজিনালিটি বলেন, তা আমার আছে। এটা কিসের ইঙ্গিত? একদিক থেকে হিউমারাস, যে ঠাকুর বলছেন হ্যাঁ আমার মৌলিকত্ব আছে, বিকজ আই ডু নট নো এনিথিং অ্যাবাউট লার্নিং। হ্যাঁ, মানে পড়াশোনা কিছু জানি না, কিন্তু সত্যিকারের একটা আশ্চর্য, মানে নিরহংকার, তার একটা মানে কমপ্লিট এক্সিবিশন আছে। তিনি কত নিরহংকার। তিনি প্রথম একজন মিস সীমার সেই অর্থে ঠাকুরের চেয়ে কত কম বয়সী। হতে পারে সে বিদেশি, হতে পারে তার কিছু পড়াশোনার জ্ঞান আছে, কিন্তু ঠাকুর তো বয়োবৃদ্ধ। হ্যাঁ, কিন্তু ঠাকুর কিন্তু তখন 60 বছর বয়সের ঠাকুরের, কারণ 46-এ তিনি দেওঘরে এসেছেন, এটা 48-এর কথা। কিন্তু ঠাকুর কিন্তু তাকে কিভাবে বলছেন যে আমার পড়াশোনার জ্ঞান নেই, সেটা যদি অরিজিনালিটি বলেন, দেন আমার অরিজিনালিটি আছে। কত নিরহংকার। যাই হোক, যেটা আমি আসল কথায় আসতে চাইছি তা, এবং সেটা পরে লিখছেন, মাটি শেষে ঠাকুরের অকপট সরল উক্তি শুনে হেসে ফেললেন। মুহূর্তেই যেন একটা সহজ অন্তরঙ্গতার পরিবেশ গড়ে উঠল। দেখুন, নিরহংকার হলে কি হয়, একটা সহজ অন্তরঙ্গতার পরিবেশ গড়ে ওঠে। হ্যাঁ, তারপরে মিস সীমার বলছেন যে অনেকে মহৎ সংস্থার সঙ্গে নিজেকে জড়িত করে, কিন্তু তার পিছনে আত্মসমর্পণের চাইতে আত্মপ্রতিষ্ঠার আকাঙ্ক্ষায় প্রবল থাকে। মানে বুঝলেন, যে ধরুন অনেকে আছেন যারা আমাদের হয়তো সৎসঙ্গে যুক্ত হয়েছে, বলছেন কি সৎসঙ্গে আমি আত্মসমর্পণ করতে চাই, কিন্তু তা নয়। মিস সীমারের কথায় তার পিছনেও কিন্তু তার আত্মপ্রতিষ্ঠার ব্যাপার আছে অনেক ক্ষেত্রে। তো তখন ঠাকুরের উত্তর, ঠাকুর বলছেন, ব্যষ্টি অহংয়ের প্রবৃত্তি হলো সমষ্টি অহংয়ে উদ্ভিন্ন হয়ে ওঠে। ব্যক্তিগত অহং যদি সমষ্টি অহংয়ে উদ্ভিন্ন হয়, তা সেটা মন্দের ভালো, এটা ঠাকুর বলছেন। এ প্রয়াস তার লেগেই আছে, তাই সে ধরতে চায় এমন একটা কিছু যা তার ওই ক্রেভিংকে, ঠাকুর, আমি আবার বলছি, ঠাকুর মাঝে মাঝে ইংরেজি কথা বলতেন, ওই ক্রেভিং মানে আকাঙ্ক্ষা ফুলফিল করতে পারে, মানে পূরণ করতে পারে। তারপরে তিনি বলছেন, ইনার হাঙ্কারিং ডোয়েল করে, মানে ভিতরকার আকাঙ্ক্ষা বাস করে প্রত্যেক ইন্ডিভিজুয়ালের মধ্যে, প্রত্যেক ব্যক্তির মধ্যে। টু বি সাবলিমেটেড, কিসের জন্য? ভূমায়িত হওয়ার জন্য, ভূমার জন্য। বহুর মধ্যে ব্যপ্ত হয়ে ছড়িয়ে পড়তে না পারলে তার ভালো লাগে না। একের ইগো মানে অহং যখন বহুর ইগোর সাথে সত্তাপোষণী সঙ্গতি ও সম্প্রীতি স্থাপন করে প্রত্যেকের সঙ্গে আত্মীয় সুলভ সম্পর্ক গড়ে তুলতে পারে, তখনই হয় তার উপভোগ। একের অহং ইগো যদি আপন শক্তিমত্তায় আপন শক্তিমত্তায় বহুর ইগোকে দাবিয়ে নিজের অধীন করে রাখে, সেখানে কিন্তু মিউচুয়াল এনজয়মেন্ট থাকে না, তাই প্রকৃত ব্যাপ্তি বা উপভোগ হয় না। স্বতঃস্বেচ্ছ ভালোবাসার মধ্যে কিন্তু একটি অধীনতা আছে, সে অধীনতার মধ্যে সুখ আছে। আমার এই বক্তব্য আজকে এইখানেই আমি শেষ করছি। আপনাদের এই ঠাকুরের এই কথা এবং মিস সীমারের এই প্রশ্ন বা মন্তব্য আর ঠাকুরের এই উত্তর আপনারা মনে মনে মনন করবেন, এই অনুরোধ রাখছি। দাদা।